অর্জনের পরের প্ল্যান গুলো তারা মাথায় রাখে নাই, যেটা আসলে মুক্তিযুদ্ধের সময় হয়েছে ৭১। ঠিক আছে, যে যুদ্ধ ৯ মাস হয়েছে, যুদ্ধের পরবর্তীতে এসে কিভাবে দেশটা গঠন হবে সেই জিনিসটা আসলে তখনও রেডি ছিল না লোকজন। আমি তো আর অসভ্য কথা বলবো না, আমি সভ্যভাবেই বলবো। মোটামুটি একটা প্রশ্নবোধক চিহ্ন যুক্ত একজন মানুষ তার অধীনে যায় শপথ নিয়ে প্রথম শপথের সময়টাতেই আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আসলে ঠিক হচ্ছে না। বিপ্লবটা বেহাত হয় নাই, তবে বিপ্লবী সরকার হয়ে অন্যভাবে আসতে হয়তো ভালো হতো। যারা বলবে যে আপনারা দেখেন তাকায় তাকায় উনি কি কাজ করছে, এই কাজ করছে, কেউ তো কারো নিজের পকেটের টাকা দিয়ে এই কাজ করে না, দেশের টাকা দিয়েই করে, এবং এই কাজ করার জন্যই তাদেরকে বসানো হয়। এখন যেহেতু 15 বছর বসানোরই কোনো আমাদের মানে অবকাশ ছিল না, সুতরাং যে যা করছে এখন ওই বয়ান দিয়ে তার লাভ নেই। আমরা তো এটা পে অফ করতে হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই ভালো আছি, মাশাআল্লাহ। জি, এই যে ভালো থাকা আর না থাকা সংস্কৃতি কর্মী হিসাবে এটা কিভাবে ডিফার করে? বাপি ভাই, আপনি তো দীর্ঘ জীবন গেল গানের সাথে, সাংস্কৃতিক জগতে। আপনি অভ্যুত্থান দেখেছেন, স্বৈরাচার পতন দেখেছেন, এরশাদ আমল দেখলেন, হাসিনা আমলও দেখলেন। একজন সংস্কৃতি কর্মী হিসেবে যে ভালো থাকা সংজ্ঞাটা কি? আসলে এটা অনেক বিরাট একটা প্রশ্ন, খুব ছোট করে না, যদি আমি মানে একটু বুঝায়ও বলতে চাই তাহলে হলো যেদিন 5ই আগস্টের দিন যখন সবাই রাস্তায়, লোকজন, হ্যাঁ, তো আমরাও রাস্তায়, সবাই খুব হাসি খুশি। তো আমি বেজার ঠিক না, আমি খুব গম্ভীর ভাবে দেখতেছি মানুষজন মানে হাঁটছে চলছে হাসি খুশি। তো এক লোক আমার জিজ্ঞেস করলো, ভাই আপনার মন খারাপ কেন? তো বললাম, না আমার আসলে মন খারাপ না, আমি আসলে 90-এর অভ্যুত্থানে আমি ঢাকা কলেজের ছাত্র, সরাসরি রাস্তায় ছিলাম। আমি চিন্তা করলাম যে 90-এর পরে বিপ্লবটা মানে আন্দোলনটা কিভাবে বেহাত হয়ে গেল তার পরবর্তী বছরগুলোতে, মানে 2024 পর্যন্ত। এতে সবার দায়ভার আছে। এখানে যতগুলো দল ছিল, যারা সব দল মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো, কিন্তু আলটিমেটলি যখনই তারা ক্ষমতায় চলে আসলো তখন আর তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলো না। যে যখন যেভাবে পারলো তত্ত্বাবধায়ক সরকার দিল, দেওয়া নিয়ে এত তাল বাহানা করলো। একটা দল আমি এখন পর্যন্ত পাইলাম না যে বলতে পারে যে না, আমরা কোনো অন্যায় করি নাই। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, তারা যখনই মিডিয়াতে আসে বা যারা যখন বয়ান তৈরি করে, তাদের প্রত্যেকেরই একটা ভাব যে তারা কোনো অন্যায় করে না, কম এবং বেশি। তো এই জন্য ওই দিনটাতে আমার মনে হয়েছে যে বিপ্লবটা আবার যদি বেহাত হয়ে যায়। এখন জিনিসটা হলো যে মানে আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে আমরা রেডি ছিলাম না, মানে অভ্যুত্থানটার জন্য আমরা আসলে রেডি ছিলাম না। আরো বোধহয় সময় প্রয়োজন ছিল, এবং যারা করছে বিপ্লবটা, আমরাও রাস্তায় ছিলাম হয়তো, আবার যারা অগ্রভাগে ছিল, ঠিক আছে আমরা 50 আপ, আমরা তো পিছনেই থাকবো। তো যারা অগ্রভাগে ছিল তারা নিজেরাও হয়তো আসলে বুঝতে পারে নাই যে এই সময়টার মধ্যেই তারা এই জিনিসটা অর্জন করতে পারবে। কারণ অর্জনের ঠিক পর যে ঘটনাটা হওয়া উচিত ছিল, অর্জনের পরের প্ল্যান গুলো তারা মাথায় রাখে নাই, যেটা আসলে মুক্তিযুদ্ধের সময় হয়েছে ৭১। ঠিক আছে, যে যুদ্ধ ৯ মাস হয়েছে, যুদ্ধের পরবর্তীতে এসে কিভাবে দেশটা গঠন হবে সেই জিনিসটা আসলে তখনও রেডি ছিল না লোকজন। অনেক বিতর্ক আছে, অনেক কিছু আছে, কিন্তু এই জিনিসটা এই জন্য কি হয়েছে যে আমার মনে হয়েছে যে আমরা একটা মানে মোটামুটি বিষাক্ত কলুষিত একটা মানে সংবিধানের আন্ডারে যায়া এই মানুষগুলা শপথ নিল, তাও আবার মোটামুটি এমন একজন মানুষের কাছে, যে আমি তো আর অসভ্য কথা বলবো না, আমি সভ্যভাবেই বলবো, মোটামুটি একটা প্রশ্নবোধক চিহ্ন যুক্ত একজন মানুষ তার অধীনে যায় শপথ নিয়ে প্রথম শপথের সময়টাতেই আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আসলে ঠিক হচ্ছে না। বিপ্লবটা বেহাত হয় নাই, তবে বিপ্লবী সরকার হয়ে অন্যভাবে আসতে হয়তো ভালো হতো। এখন আমি সুখে এই কারণে আছি, কারণ আমরা আসলে সবার আমলেই কম বেশি খারাপ হয়েছে, কিন্তু আমি গত 15 বছরে যেহেতু সোশ্যাল মিডিয়াটা ইম্প্যাক্ট অনেক বেশি, বা আমরা কমিউনিকেট করতে পারতেছি মানুষজনের সাথে, সেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা এরকম হয়েছে। কারণ আমার কথা হচ্ছে এই জন্য এদের মানে গত ফ্যাসিস্টের আলাপটা বেশি আসতেছে, তার আগের কোন দল যে খারাপ করে না তা কিন্তু না। এখন জিনিসটা হচ্ছে এই যে তুমি যে প্রশ্নটা করলা যে সুখে আছি কিনা, সুখে কেন আছি, কারণ হচ্ছে এই যে গত 15 বছর হয়তো আমরা 100 কিলোমিটার স্পিডে আমরা অধঃপতনের দিকে যাচ্ছিলাম। এখন যেটা হয়েছে, এখন এই অন্তর্বর্তীকালীন সময় হয়তো বা আমি এটাকে আসলে সরকারই বলি না, অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আমি আপদকালীন সরকার বলি। এর সঙ্গে যে সবাই কম্পেয়ার করে না রাজনৈতিক সরকারগুলো, এটাই বোকামি, এবং আমরা এই আপদকালীন সরকারের কাছে অনেক বেশি আশা করে ফেলছিলাম। এই জন্য আমাদের মোহটা খুব তাড়াতাড়ি ভঙ্গ হয়েছে। যেটা বলতেছিলাম যে আমরা ওই সময়টাতে আমরা 100 কিলোমিটার স্পিডে খারাপ হচ্ছিলাম, এখন আমরা হয়তো বা 50 কিলোমিটার বেগে খারাপ হচ্ছি।
বা হব, ওই যে 50 কিলোমিটার কম বেগে আমরা অধপতন হচ্ছি, তার মানে আমরা তো কিছুটা অর্ধেকটা সেভ করলাম। আমি এতেই খুশি ভাই, মন্দের ভালো যেটি বলা হয়। তো আমি 71-24 প্রসঙ্গ হয়তো পরে অন্য কথার ভিতরে টানবো, কিন্তু তার আগে বলতে চাই যে তাহলে এই 54-55 বছরে বাংলাদেশে বাপি ভাই দেশটার অবকাঠামোগত দিক থেকে কি ম্যাচিউরড হইতে পারলো না? মানে এই একবার ভাঙে একদল পালা যায়, একদল এক রাষ্ট্রনায়ককে একদম পুরো পরিবার সহ মেরে ফেলা হয়। মানে আমি কথা হচ্ছে একটা দেশের ম্যাচিউরিটি তাহলে কিভাবে আসে? মানে একেবারেই কতটুকু ম্যাচিউর হইলো বাংলাদেশ আপনার দৃষ্টিতে? না না, আমি যতটুকু বুঝতে পারছি, আমি জিনিসটা হয় কি, সব শুরুটাই করতে হয় আসলে 71 থেকে। কেন? কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়ে বা আমরা সবাই সবসময় বলি যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে ইতিহাসটাই আমাদের মানে এত বেশি দুঃখ দেয় যে আমার কাছে বিকৃত মনে হয় ইতিহাস। কারণ বাংলাদেশের দুই ধারা দুই রকম ইতিহাস বলে। সুতরাং আমি কোনো ধারাকেই যদি বিশ্বস্ত না মনে করি, আমি যদি গ্লোবাল মানে পয়েন্ট অফ ভিউ থেকেও যদি আমি প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি, এখনো করি, তাতে আমার মনে হয় যে প্রথম ভুলটা এটাই হয়েছে যে আমরা ইতিহাসটা আমরা আসলে নিজেরাই নষ্ট করে ফেলছি। ঠিক আছে, এখন সেই সোপান থেকে মানে সেই জায়গা থেকে যেটা মনে হয় যে আমরা আসলে দেশকে কতটুকু ভালোবাসি, সেটা হচ্ছে কি একটা বিষয়। সাধারণ মানুষ, আমি তুমি যারা আমরা কোন রকম রাজনৈতিক ফ্রন্টিয়ারে নাই বা আমরা থাকার পক্ষেও নাই, তাদের একটা জায়গা আছে। আর আরেকটা জিনিস হলো যারা দলভুক্ত দল কানা, তাদের একটা বিষয় আছে। এই 54 বছরে হয়তোবা অনেক, এই মহাকালের প্রেক্ষাপটে হয়তোবা 54 বছরটা অনেক বড় কোনো বয়স না। সুযোগ আল্লাহ যুগে যুগেই মানুষকে দেয়। ঠিক আছে, 71 আমাদের সুযোগ দিছে, 90-তেও সুযোগ দিছে, 24-এও দিল। আমরা নিজেরা যদি এই সুযোগের সদ্ব্যবহার করতে না পারি, তাহলে জাতি হিসেবে, দেশ হিসেবে তো আসলে আমাদের এর চেয়ে দুর্ভাগ্য আর কোনো কিছু হইতে পারে না। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় ধারা কি, বাঙালি বাংলাদেশি, এই এক বিতর্কেই কিন্তু আমরা 54 বছর পার করে দিলাম। অথচ সবচেয়ে দুঃখের বিষয় হলো এগুলা সিম্পল রাজনৈতিক বয়ান ছাড়া আর কিছুই না। আমার মানচিত্রে কি সবাই বাংলায় কথা বলে? কথা বলে না। কিছু লোক আছে তারা নিজেদের ভাষায় কথা বলে। তার মানে আমি যখন বাঙালি শব্দটা জাতীয়তাবাদ হিসাবে আমি যখন প্লেস করতে যাব, তখন আমি ওই লোকগুলাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন ওই ভ্যাকিউমটা যখন 75 সাল পর্যন্ত যখন এই ভ্যাকিউমটা ক্রিয়েট হলো, তারপরে যখন বিএনপি সরকার যখন আসলো ক্ষমতায়, তারা কি করছে? তারা ওই গ্যাপটা খুঁজে বের করতে পারছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বের করে সে চিন্তা করছেন, না আমি এমন একটা বয়ান দিব যে বয়ানটা তার আইডিয়াটা কাজে লাগছে, আমি বাংলাদেশি একটা বয়ান দিলাম। জিনিসটা এটা কিন্তু কারেক্ট ছিল না পক্ষে, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, এখন পর্যন্ত এই বিতর্ক নিয়েই আমরা আছি। একটা হলো কৃষ্টি, আমার ভাষা, আমার সংস্কৃতি, ঠিক আছে, একটা হলো কৃষ্টি, আর একটা হলো ন্যাশনালিটি। এটা নিয়ে যুদ্ধের তো আসলে কিছু নাই। এখন আমার কথা হচ্ছে যে আমি দুঃখিত হই না, আমি আশাবাদী থাকতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাচিভমেন্ট একেবারেও কম না। ঠিক আছে, এখন আমি অনেক মানুষ, যেমন এই গত 15 বছরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যা হয়েছে, ঠিক আছে, এটা যথেষ্টই হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা তো আর অন্ধ না। 100 টাকার কাজ 1000 টাকায় হয়েছে, ঠিক আছে, এখন এই বাকি টাকা তো আমাদেরকেই দিতে হবে। এখন যারা বলবে যে আপনারা দেখেন টাকায় টাকায় উনি কি কাজ করছে, এই কাজ করছে, কেউ তো কারো নিজের পকেটের টাকা দিয়ে এই কাজ করে না, দেশের টাকা দিয়েই করে, এবং এই কাজ করার জন্যই তাদেরকে বসানো হয়। এখন যেহেতু 15 বছর বসানোরই কোনো আমাদের মানে অবকাশ ছিল না, সুতরাং যে যা করছে এখন ওই বয়ান দিয়ে তো লাভ নেই, আমরা তো এটা পে অফ করতে হবে। তো অ্যাচিভমেন্ট একটাই, সেটা হচ্ছে আপাতত 15 বছর পরে আমরা কথা বলতে পারছি, এটাই অ্যাচিভমেন্ট। আর এই যে আমরা যে মানে কন্টিনিউয়াসলি ইচ অ্যান্ড এভরিডে আমাদের দেশে একটা করে নতুন ব্রেকিং নিউজ হয়, গত এক বছরে 1200-এরও বেশি অবরোধ হয়েছে, 1200-এর বেশি অবরোধ হয়েছে, এবং হ্যাঁ, এবং দাবি দেওয়া হয়েছে 800-700 না কতর বেশি। আমি লামসামে কথা বলি, তার মানে এতদিনে দাবিগুলো কোথায় ছিল? এরা একটা আপৎকালীন সরকার ভাই, এদের সাথে রেগুলার গভর্নমেন্টের তুলনা করারই কোনো প্রয়োজন নাই, এদের কাছে বেশি আশা করারও প্রয়োজন নাই। এরা মোটামুটি ভাঙ্গাচুরা একটা জায়গা থেকে একটা ইলেকশন দিয়ে একটা সময় চলে যাবে, তাদের সাথে কম্পেয়ার হবে। আমি হতাশাগ্রস্ত না, দেখা যাক কি হয়। রাইট, অবশ্যই আমরা হতাশায় থাকতেও চাই না, কিন্তু বাপি ভাই এই যে আপনি বয়ানের কথা বললেন, আপনার এর আগেও ফেসবুকে বা ওভারফোন আলাপ হয়েছে, এই সংখ্যা লঘু এবং সংখ্যা গরিষ্ঠর যে বিষয়টা, আমরা এখন যে কোনো প্ল্যাটফর্ম থেকে একজন ছাত্র বলি, একজন সাংস্কৃতিক কর্মী বলি, একজন কৃষক বলি, ও একটা কথা বললে আশপাশের সমাজ, আশপাশের পরিবার, আশপাশের বন্ধু বান্ধব ও বলে ফেলে যে তুই এই দলের হয়ে কথা বলতেছিস। অর্থাৎ নিউট্রালি বা ওর জায়গা ক্ষুধা থেকে একটা কথা বললেও
একটা ট্যাগ লাগানো হয়। এটা ট্যাগ শব্দটাও আবার মানে খুব পপুলার হয়ে গেছে, ট্যাগ শব্দটা আনতে চায় না। ধরেন বলা হলো যে আচ্ছা আজকে আবহাওয়াটা ভালো না, আচ্ছা এ সরকারের দুর্নাম করতেছিস, তো তোর মধ্যে ঝামেলা আছে। আবার বললো যে না আজকে রিক্সা তো প্রচুর জ্যাম হলো, তার মানে তুই আগের সরকারের প্রশংসা করতেছিস, তুই ফ্যাসিস্ট। এই যে একটা মানে ভীতি, আমি প্রায় অনেকের সাথে কথা বলি বাংলাদেশে এবং সবারই একই কথা যে ভাই এখন কথা কথা বললে একটা ব্র্যাকেট বন্দি করে ফেলতেছে, এবং প্রত্যেকটা দলগত অবস্থান থেকে আমাদের মস্তিষ্কে ঢুকায় দেওয়া হয়েছে যে কারো না কারো প্রকট ভাবে, মানে রাজনৈতিক, আমিও একটা রাজনৈতিক দল পছন্দ করি, আপনি করেন, আমার বোন হয়তো আর একটা করে, কিন্তু প্রকট ভাবে রাজনৈতিক অন্ধবিশ্বাসটা আমার প্রকাশ করতে হবে, এবং নাইলে তুই খারাপ, আমার মতের তুই সাথে নাই তার মানে তোর মধ্যে ঝামেলা আছে। এইটা কি পলিটিক্যাল ইম্যাচিউরিটি কে ছড়ালো, কিভাবে তৈরি হলো, নাকি অনেকদিন আমরা কোনো কথা বলতে পারি নাই বলে এটা তৈরি হয়ে গেল? কোনটা আপনার কাছে মনে হয়? এটা একদিনে আসলে হয় নাই, এটা আসলে ওই যে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল একটা পলিসি ছিল, তো ওরা তো ক্ষমতায় থেকে এই কাজটা করছে। জিনিসটা হচ্ছে যে ওই যে তুই সাথে থাকলে আমার আপন, তুই না থাকলে তুই অন্য লোক। এখন যে জিনিসটা হচ্ছে কি, তুই একজন বলছে তুই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, ঠিক আছে, এটা একটা ভিন্ন ইস্যু। তারপরে আমি বলতেছি যে এখনকার যে সমস্ত জেনারেশন, ঠিক আছে, যারা আমি যুদ্ধের বছরের জুন মাসে আমার জন্ম, আমি মুক্তিযুদ্ধেরই প্রজন্ম, ঠিক আছে, কিন্তু এখন যারা ইউনিভার্সিটিতে পড়ে, ঠিক আছে, বা যাদের বয়স ওই 53-54 কম, তাদেরকে আমরা রাজাকার বলতেছি, তাদেরকে আমরা পাকিস্তানি বলতেছি, ঠিক আছে। এইটা জিনিসটা হচ্ছে তারা ভাগ করতে চায় আসলে একটা সার্বজনীন ঐক্যকে, ঠিক আছে, এরা কখনো প্রাধান্য দেয় না। কারণ হচ্ছে কি, এক দলের মানে এক পক্ষ, দল বলবো না আমি, এক পক্ষের ম্যাস পপুলারিটি হয়তো আছে 10%, আর এক পক্ষেরও আছে 10%। এখন ওই যে বাদ বাকি যে অধিকাংশ যে মানুষগুলা, এদের সংখ্যা কিন্তু 50-60%-এরও বেশি। এরা কিন্তু সুইং পিপল, কিন্তু এরা ওই লোকের ভালো দেখে ইয়ে করে, একদিকে ভোট দেয়, আবার খারাপ দেখে। তার মানে কি, তার মানে জিনিসটা হচ্ছে যে আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে যে যখন রেগুলার বেসিসে, গত 15 বছরের বিষয়টা ইউনিক, কারণ কেউ ভোটই দিতে পারে নাই। তার আগের যে পিরিয়ডটা গেছে, সেটা কি হচ্ছে, কে কি ভালো করতেছে, ভালোর কোনো কিন্তু খবর নাই, কে কি খারাপ করতেছে। মানে এক বছরে যে 5 বছর একটা দল ক্ষমতায় থাকলো, সে 91 থেকে 96, এই 91 থেকে 96 যে দল ক্ষমতা ছিল, তারা কি কি খারাপ কাজ করছে, সেই খারাপ কাজের প্রপাগান্ডা দিয়া পরবর্তী আর একটা দল কিন্তু ক্ষমতায় আসছে তারপরে, কিন্তু তাদের ভালো দিয়া কিন্তু না। তার মানে ক্ষমতায় বসে বিপক্ষে থাকা অবস্থায় একটা লোক ওয়েট করতে থাকে, এরা কি খারাপ কাজ করছে, এই খারাপ কাজের প্রপাগান্ডা দিয়ে আমরা পরবর্তীতে আসবো। তো এই যে ব্যাড প্র্যাকটিসটা, ভালো করার যে বিষয়টা, সেই টেন্ডেন্সিটাই আসলে নাই। ক্ষমতায় যাবার জন্য কি দরকার ছিল প্রত্যেকটা দলের ঐক্য। এই বিএনপির কথাই আমি যদি বলি, বিএনপির সাথে জামাত ইসলামের একটা টাই ছিল অনেক লম্বা সময় ধরে। যখনই ক্ষমতায় যাবার ঘ্রাণ পাইলো, তখনই এরা কিন্তু ওই রাজাকার ট্যাগিং শুরু করে দিল। এই যে ট্যাগ শব্দটা কেন আসতেছে বারবার, ট্যাগ, মব, এগুলো যদিও আমি ইউজ করতে চাই না, কিন্তু এগুলো একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে এখন। তারা 2000 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শটা কি ছিল, এটা ইনক্লুসিভ ইয়ে ছিল যে আমি দেশের মানুষকে আমি বিভাজিত করব না, পলিটিক্যাল মানে রেট্রোস্পেক্টিভ যাই থাকুক না কেন, কিন্তু ওই বিভাজিত কিন্তু একই কিন্তু জিনিস চলতেছে। তার মানে এই যে অভ্যুত্থানের যে স্পিরিট, যেটা এটা আমরা আসলে ধারণ করতে পারি নাই। যখনই তারা ক্ষমতার একটা ঘ্রাণ পাইলো, এবং তখনই চলে গেল কি, এবং মানে মানুষ তো কম্পিটিশন করবে, তখনই আবার ওই একই জিনিস শুরু হইলো, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি। তার মানে কি, ফ্যাসিস্ট যেই প্রোপাগান্ডা দিয়ে মানুষকে বিভাজিত করছিল, এখন পর্যন্ত যারা ক্ষমতায় আসতে চাচ্ছে এরকম 2-4-5টা দল, হ্যাঁ, তারাও একই জিনিস বিহেভ করতেছে। তার মানে কি, অভ্যুত্থানের ফসলটা আসলে আমরা পাই নাই, স্পিডটা আমরা কাজে লাগাইতে পারি নাই। নতুন ছেলে পেলেদেরকে দিয়ে আমরা অনেক আশা করছিলাম, ঠিক আছে, আমাদের বাচ্চাদের বয়সীরা রীতিমতন, কিন্তু এরাও প্রথম একটু ট্রাই করছে, কিন্তু সিনিয়র মুরব্বীরা এত বেশি নেগেটিভিটি, এত বেশি এরাও কি করছে, আলটিমেটলি গিয়ে ওদেরই ফলো করা শুরু করছে, যে না, পলিটিক্স করতে হইলে আমাকে শোডাউন করতে হবে,
ঠিক আছে, আমাকে টাকা কামাইতে হবে, টাকা না কামাইলে আমরা কিভাবে পলিটিক্স করবো? আরে ভাই, হ্যাঁ, আমাদের যুগেও আমরা দেখছি নিজেদের পকেটের টাকা থেকে দিয়ে মানুষ ইলেকশন করছে, টাকাটা একটা বিগ ডিল ছিল না। এখন এই জন্য বলতেছে যে ট্যাগ বিজনেসটা, আমি আজকে আমার খুব ক্লোজ ফ্রেন্ডরাও এরকম মাঝে মাঝে হয় যে আমি যদিও খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ না, বাট নিজেকে মনেও করি না, তারপরে আমি কি করি, আমি চেষ্টা করি দেশের ইসের সঙ্গে নিজেকে করার চেষ্টা করি। এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে, তুই কি পলিটিক্স ইনভলভ হচ্ছিস কেন? আমি বললাম, না, আমি পলিটিক্স করি না। পলিটিক্স আমাদের এমন ভাবে, আমাদের সামাজিক, আমাদের সাংস্কৃতিক টোটাল লাইফটাকে এমন ভাবে ইম্প্যাক্ট ফেলে, এমন ভাবে কলুষিত করে ফেলছে যে এখন সজাগ থাকার জন্য রাজনীতিকে ফলো করতে হচ্ছে। তুমি এখন এই মুহূর্তে যে, ঠিক আছে, এই হচ্ছে কথা।